গল্পভেলায় আপনাদের স্বাগত জানাই। আজ গল্পভেলায় আপনাদের জন্য রয়েছে একটি শিকার কাহিনী, মাসাই। সমগ্র পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে আজ নবজাগ্রত আফ্রিকা। যারা রাজনীতির চর্চা করেন তাদের কাছে আজ আফ্রিকা তীব্র কৌতূহল ও উদ্দীপনার বিষয়। কিন্তু শুধু আজ নয়, যুগ যুগ ধরে এই অরণ্যাবৃত মহাদেশের প্রতি আকৃষ্ট হয়েছে আর এক ধরনের মানুষ, যারা রাইফেল হাতে বারংবার হানা দিয়েছে আফ্রিকার বনভূমির বুকে। আফ্রিকা বলতেই শিকারীর মনশ্চক্ষে ভেসে ওঠে এক বিশাল অরণ্যভূমি, যেখানে মদগর্বে সর্বত্র পদচারণা করে বেড়ায় বিপুল বপু হস্তিযূথ। গাছের ডালে ডালে এবং ঝোপঝাড়ে শিকারের অপেক্ষায় লুকিয়ে থাকে মহাকায় অজগর। তৃণ আচ্ছাদিত প্রান্তরে ছোটাছুটি করে হরিণ জাতীয় অ্যান্টিলোপ আর জেব্রার দল। লম্বা গলা তুলে গাছের মগডালের পাতা ছিঁড়ে খায় বেঢপ জিরাফ। সর্বাঙ্গ বর্মে ঢেকে নাকের ডগায় দুটো খড়গ উঁচিয়ে হঠাৎ ঘন জঙ্গলের ভিতর থেকে প্রান্তরের মাঝখানে আত্মপ্রকাশ করে দ্বিখর্গী গণ্ডার, এবং মাথায় শিংয়ের সঙিন চড়িয়ে নির্ভয়ে বিচরণ করে যেসব ভয়ঙ্কর কেপ বাফেলো, শক্তির দম্ভে তারা দুনিয়ার কাউকে পরোয়া করে না। গাছের উপরে ও নিচে আহারের সন্ধানে ঘুরে বেড়ায় হিংস্র কুকুরমুখো বেবুন বাঁদরের দল, আর তাদের উপর হানা দিতে সতর্ক পায় নিঃশব্দে এগিয়ে আসে আরও হিংস্র এক অতিকায় মার্জার। গাছের ছায়ায় ছায়ায় অস্পষ্ট আলো আধারিতে তার গায়ের গোল গোল দাগগুলো মিশে যায়। শুধু পাতার ফাঁকে ফাঁকে ঘাসের আড়ালে জ্বলতে থাকে একজোড়া ক্ষুদিত চক্ষু। লেপার্ড। অকস্মাৎ সমগ্র বনভূমির বুকে ধ্বনি প্রতিধ্বনি তুলে জেগে ওঠে এক ভৈরব কণ্ঠের হুঙ্কার সঙ্গীত। পশুরাজ সিংহ তার অস্তিত্ব ঘোষণা করছে সগর্বে। হ্যাঁ, এই হলো আফ্রিকা, শিকারীর স্বর্গ। এখানকার নদী আর জলাভূমিও অতিশয় বিপজ্জনক। জলের মধ্যে এবং জলের ধারে ঝোপের ভিতর স্থির হয়ে পড়ে থাকে যেসব কুমির, নরমাংসে তাদের মোটেই অরুচি নেই, এবং দৈত্যাকৃতি হিপোপটেমাস বা জলহস্তিরা যদিও মাংসভোজী নয়, কিন্তু মেজাজ খারাপ হলে মানবদেহের উপর দাঁতের ধার পরখ করতে তারা আপত্তি করে, এমন কথা কেউ কখনো শোনেনি। এমন চমৎকার জায়গায় যারা বাস করে তাদের আকৃতি ও প্রকৃতি যে আদর্শ ভদ্র সন্তানের উপযুক্ত হবে না, একথা অনুমান করতে খুব বেশি বুদ্ধির দরকার হয় না। তবু ভীষণের মধ্যেও আরও ভীষণ আছে। তাই আফ্রিকার যোদ্ধা আদিবাসীদের মধ্যে মাসাই জাতির নাম সর্বাপেক্ষা খ্যাতি লাভ করেছে। আজ এই মাসাইদের কথাই বলবো। পৃথিবীতে বহু ধরনের খেলা আছে, কিন্তু শিকারের মতো উত্তেজনা কোনো খেলাতেই নেই। আর সব শিকারের সেরা শিকার সিংহ শিকার। এই সিংহের চামড়ার লোভে দেশ বিদেশের শিকারীরা এসে ভিড় জমায় আফ্রিকার বনে জঙ্গলে। ইউরোপ আর আমেরিকায় নিজের সুসজ্জিত বৈঠকখানায় লম্বমান সিংহচর্মের স্বপ্ন দেখেন না এমন শিকারী নেই বললেই চলে। কিন্তু সিংহ শিকার সহজ নয়, তাই এই স্বপ্ন বাস্তবে পরিণত করতে গিয়ে অনেক ভদ্রলোকই আফ্রিকার গভীর জঙ্গলে প্রাণ হারিয়েছেন, অথবা বিকলাঙ্গ দেহ নিয়ে ফিরে গেছেন স্বদেশে। সর্বাঙ্গে বহন করেছেন শিকারী জীবনের তিক্ত স্মৃতি, বিভৎস ক্ষতচিহ্ন। গর্জনে আকাশ কাঁপিয়ে পশুরার সিংহ যখন শিকারীর দিকে ছুটে আসে, তখন তার সমস্ত দেহ সংকুচিত হয়ে বৃত্তাকার ধারণ করে। দূর থেকে মনে হয় এক দন্ত ভয়াল ধূসর চর্মগোলক মাটির উপর দিয়ে বিদ্যুৎ বেগে উড়ে আসছে শূন্যকে বিদীর্ণ করে। সেই ধাবমান বিভীষিকার দেহের উপর লক্ষ্য স্থির করে গুলি চালানো অত্যন্ত কঠিন কাজ,
আর একেবারে মর্মস্থানে আঘাত হানতে না পারলে আহত সিংহ ধরাশায়ী হতে চায় না। শত্রুর দেহের উপর পড়ে তাকে দাঁতে নখে ছিন্ন ভিন্ন করে ফেলে। কিন্তু এই ভয়ঙ্কর খেলাকে পেশা হিসেবে নিয়েছে এমন পেশাদার শিকারীও আছে। ওদেশে তাদের বলে হোয়াইট হান্টার বা শ্বেত শিকারী। এই সাদা শিকারীদের সকলেই ক্ষিপ্রহস্তে গুলি চালিয়ে লক্ষ্যভেদ করতে পারে। আক্রমণোদ্যত হিংস্র পশুর সামনে তারা কখনো আতঙ্কে আত্মহারা হয়ে পড়ে না। মাত্র 7-8 গজ দূর থেকে নির্ভুল নিশানায় গুলি চালিয়ে মারমুখী ধাবমান সিংহকে এরা মাটিতে শুইয়ে দিয়েছে, এমন দৃষ্টান্তের অভাব নেই। এহেন সাদা শিকারীরাও মাসাই যোদ্ধাদের নামে মাথার টুপি খুলে শ্রদ্ধা জানাতে লজ্জা পায় না। নিম্নলিখিত বিবরণী পড়লেই বোঝা যাবে তাদের শ্রদ্ধা নেহাত অপাত্রে ন্যস্ত হয়নি। একজন বিখ্যাত শ্বেত শিকারীর রোজনামচা থেকে এই কাহিনী তুলে দিচ্ছি। ভোর হতেই আমরা সিংহের পায়ের চিহ্ন খুঁজে বার করলাম। আগের রাত্রে সিংহ যে ষাঁড়টা মেরেছে তার মৃতদেহ পাওয়া গেল না। ফোঁটা ফোঁটা রক্ত ও রক্তমাখা পায়ের চিহ্ন ধরে 10 জন বর্ষাধারী মোরান এগিয়ে চলল। মাসাই যোদ্ধাদের মোরান নামে ডাকা হয়। আমি রাইফেল হাতে তাদের অনুসরণ করলাম। আজকের শিকারে আমি দর্শক মাত্র। মোরানরা জানিয়ে দিয়েছে আমার সাহায্য তাদের প্রয়োজন নেই। কিছুক্ষণ পরে জানোয়ারটার সন্ধান পাওয়া গেল। ফাঁকা জায়গায় বসে সিংহ সারা রাত ধরে আকণ্ঠ ভোজন করেছে। তারপর ষণ্ড পরিপূর্ণ উদর নিয়ে ঢুকেছে একটা ঘাস ঝোপের ভিতর বিশ্রামের উদ্দেশ্যে। ঘন ঘাস ঝোপের মধ্যে সিংহের সঙ্গে লড়াই চলে না। মাসাইরা ঝোপের বাইরে থেকে পাথর ছুটতে লাগলো। একটু পরেই শোনা গেল ক্রুদ্ধ কণ্ঠে অস্ফুট গর্জন। পশুরাজ ক্রোধ প্রকাশ করছে। ভয় পাওয়া তো দূরের কথা, মাসাই যোদ্ধারা দ্বিগুণ উৎসাহে পাথর ছুটতে শুরু করলো। সেই প্রচণ্ড পাথর বৃষ্টির মধ্যে স্থির হয়ে বসে থাকা সিংহের পক্ষেও অসম্ভব। ঝোপ জঙ্গল কাঁপিয়ে আমাদের থেকে প্রায় 100 গজ দূরে পশুরাজ বেরিয়ে এলো ফাঁকা জমির উপর এবং পরক্ষণেই লাফের পর লাফ মেরে পালাতে শুরু করলো। তৎক্ষণাৎ ভীষণ চিৎকার করে মাসাইরা তার পিছু নিল। লম্বা লম্বা হলুদ রং ঘাসের ভিতর দিয়ে দ্রুত বেগে ছুটে চলল 10টি দীর্ঘাকায় মনুষ্য মূর্তি। শিকার হাতছাড়া করতে তারা রাজি নয়। ছুট ছুট ছুট। সিংহের স্ফীত ও শিথিল উদর সবেগে দুলতে লাগলো, একবার এদিক একবার ওদিক। কিন্তু ভরপেট খাওয়ার পর এত ছোটাছুটি তার বেশিক্ষণ ভালো লাগলো না। হঠাৎ থেমে পশুরাজ রণংদেহী মূর্তিতে ঘুরে দাঁড়ালো। বর্ষাধারী যোদ্ধারা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে তাকে গোল হয়ে ঘিরে ফেলল। আর বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে গর্জাতে লাগলো পশুরাজ সিংহ। সেই সচল বৃত্ত ক্রমশ ছোট হয়ে এলো। সিংহের চেহারাও হয়ে উঠল ভয়ঙ্কর। তার 2 চোখ জ্বলতে লাগলো। উন্মুক্ত মুখবিবরের ফাঁকে ফাঁকে আত্মপ্রকাশ করল নিষ্ঠুর দাঁতের সারি। আর তার সুদীর্ঘ লাঙ্গুল দারুণ আক্রোশে মাটিতে আছড়ে পড়ল। 1 বার, 2 বার, 3 বার। পর মুহূর্তে সিংহ আক্রমণ করল। সঙ্গে সঙ্গে শূন্যে বিদ্যুৎ খেলে গেল। উড়ে এলো এক ঝাঁক বর্ষা সিংহের দিকে। একটা বর্ষা তার স্কন্ধ ভেদ করে অন্য দিক দিয়ে বেরিয়ে এলো। কিন্তু সিংহের গতি রুদ্ধ হলো না। সামনে যে লোকটিকে পেল তার উপরেই ঝাঁপিয়ে পড়ল। আক্রান্ত মাসাই একটুও নড়ল না। ঢালের আড়াল থেকে বর্ষা বাগিয়ে প্রস্তুত হলো চরম মুহূর্তের জন্যে। থাবার এক আঘাতে সিংহ ঢালটাকে ফেলে দিল।
তারপর পিছনের দুপায়ে দাঁড়িয়ে সামনের থাবার সাহায্যে লোকটিকে টেনে আনতে চেষ্টা করলো নিজের দিকে। কিন্তু সেই শরীরী মৃত্যুর আলিঙ্গনে ধরা পড়ার আগেই মাসাই যোদ্ধা ক্ষিপ্র হস্তে বর্ষা চালিয়ে সিংহের বক্ষ ভেদ করে ফেলল। তবু শেষ রক্ষা করতে পারল না। পশুরাজের গুরুবার দেহের সংঘাতে ভূমিপৃষ্ঠে লম্বমান হয়ে পড়ে গেল। আমি স্তম্ভিত হয়ে দেখলাম ধারালো বর্ষার ফলা বুকের পিচ্ছিল মাংসপেশি ভেদ করে অন্তত 3 ফুট ভিতরে ঢুকে গেছে এবং ক্ষতস্থান থেকে গলগল করে বেরিয়ে আসছে গরম রক্তের ফোয়ারা। এমন দারুণ মার খেয়েও সিংহ পরাজয় স্বীকার করল না। বজ্রদংশনে শত্রুর কাঁধ চেপে ধরে সিংহ পিছনের 2 থাবার সবগুলো নখ বিধিয়ে দিল শত্রুর পেটে। পরক্ষণেই সনক থাবার প্রচণ্ড আকর্ষণে বিদীর্ণ হয়ে গেল ভূপতিত যোদ্ধার উদর। রক্তাক্ত পাকস্থলীটা কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়ল মাটির উপর। বিভৎস দৃশ্য। এবার আর বর্ষা নয়, কোমরে ঝোলানো খাপ থেকে দ্বিধার ছুরিকা খুলে যোদ্ধারা ছুটে এলো এবং বারংবার আঘাত করতে লাগলো সিংহের মাথায় উন্মাদের মতো। মাত্র কয়েকটি মুহূর্তের মধ্যে নাকের ডগা থেকে করটি পর্যন্ত বিরাট কেশরযুক্ত মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। মাসাইদের বিশ্বাস, সিংহের সঙ্গে লড়াইয়ের সময় যে ব্যক্তি সিংহের লেজ ধরে টেনে রাখতে পারবে সেই সবচেয়ে সাহসী যোদ্ধা। ব্যাপারটা বড় সহজ নয়। অন্যান্য যোদ্ধারা যখন সিংহের দেহের উপর বর্ষা ও ছোড়ার সদ্ব্যবহার করবে, তখন একজন মাসাই সেই ক্রোধোন্মত্ত সিংহের লাঙুল সজোরে টেনে রাখবে। যে যোদ্ধা পরপর 4 বার এইভাবে সিংহের লেজ ধরতে পারে, মাসাইরা তাকে মেলম্বুকি উপাধি দেয়। মেলম্বুকি উপাধি মাসাইদের কাছে বিরাট সম্মানজনক ব্যাপার এবং এই সম্মানের লোভে বহু মোরান যুবক অকালে প্রাণ হারায়। আমার জীবনে এমন ভয়ঙ্কর নাটকের দর্শক হওয়ার সৌভাগ্য একবার হয়েছিল, সে কথাই বলছি। যোদ্ধাদের দলটা বেশ বড় ছিল এবং এবারও আমাকে প্রতিজ্ঞা করতে হলো কোনো কারণেই গুলি চালাতে পারবো না। কিছুক্ষণের মধ্যেই একটা ছোট ঝোপের ভিতর সিংহের সাড়া পাওয়া গেল। মাসাই যোদ্ধারা সঙ্গে সঙ্গে ঝোপটাকে ঘিরে ফেলল। ঝোপটা খুব ঘন ছিল না। মাসাইরা বৃত্তাকারে এগিয়ে চলল চিৎকার করতে করতে। হঠাৎ ঝোপের মাঝখান থেকে একাধিক সিংহের চাপা গর্জন শুনতে পেলাম। তারপরই দেখলাম একটা সিংহ তীর বুকে ছুটে এসে একজন মাসাইয়ের ঢালের উপর সজোরে চপেটাঘাত করে তাকে মাটিতে শুইয়ে দিল এবং অন্যান্য যোদ্ধারা কিছু করার আগেই সকলের মাথার উপর দিয়ে লম্বা লাফ মেরে অদৃশ্য হয়ে গেল পাশের জঙ্গলের মধ্যে। সমস্ত ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে কেউ হাতের বর্ষা তোলার সময় পেল না। যাই হোক, যে লোকটি পড়ে গিয়েছিল সে আহত হয়নি, এটাই সান্ত্বনা। ঝোপের ভিতর সিংহের চাপা গর্জন ক্রমশ তীব্র হয়ে উঠল। এগিয়ে গিয়ে দেখলাম মাসাইরা আর একটা সিংহকে ঘিরে ফেলেছে। কোণঠাসা পশুরাজ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর থেকে থেকে গর্জে উঠছে, যেন বলতে চাইছে, সাবধান, আর এগিও না। সিংহের থেকে প্রায় 10 গজ দূরে মাসাইরা দাঁড়িয়ে পড়ল। পরক্ষণেই বর্ষা ছুটতে লাগলো ঝাঁকে ঝাঁকে। কয়েকটা বর্ষা সিংহের দেহ বিদ্ধ করে মাটিতে পড়ে গেল। কেবল একটা বর্ষা দেখলাম সিংহের পেটে গভীর হয়ে বসে গেছে। ভীষণ গর্জন করে জানোয়ারটা লাফিয়ে উঠল আর সঙ্গে সঙ্গে একজন মাসাই হাতের বর্ষা মাটিতে ফেলে ছুটে এসে সিংহের লম্বা লেজটা 2 হাতের বজ্র মুষ্টিতে চেপে ধরল। মাসাইরা কখনো সিংহের লেজের আগায় ক্রমশ অংশ হাত দেয় না, তারা গোড়ার দিকটা চেপে ধরে, কারণ সিংহ তার লেজটাকে লোহার ডান্ডার মতো শক্ত করতে পারে এবং সেই আড়ষ্ট ও কঠিন লাঙ্গুলের একটি আঘাতে ঠিকরে মাতা ধরিত্রীকে আলিঙ্গন না করে মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারে এমন বলিষ্ঠ মানুষ দুনিয়ায় আছে কিনা সন্দেহ।
লেজ ধরা মাত্র অন্যান্য যোদ্ধারা ছোড়া হাতে ছুটে এসে সিংহকে আক্রমণ করল। এই চরম মুহূর্তে মাসাই যোদ্ধাদের দেহে কোনো অনুভূতি থাকে না। তারা যন্ত্রের মতো আঘাত করতে থাকে এবং যন্ত্রের মতোই নখ ও দাঁতের আঘাত গ্রহণ করে নিজেদের শরীরের উপর। ভীষণ উত্তেজনায় কিছুক্ষণের জন্য তাদের শারীরিক অনুভূতি নষ্ট হয়ে যায়। আমি সচক্ষে দেখলাম সিংহ যখন নিজেকে মুক্ত করতে পারল না, তখন পিছনের দুই পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে দক্ষ মুষ্টিযোদ্ধার মতো ডাইনে বামে থাবা চালাতে শুরু করলো। প্রায় প্রতিটি আঘাতেই তার থাবার নখগুলো একাধিক শত্রুর দেহে মারাত্মক ক্ষতের সৃষ্টি করল বটে, কিন্তু আমি কোনো যোদ্ধার মুখে যন্ত্রণার অভিব্যক্তি দেখতে পেলাম না। পরে শুনেছিলাম এই সময় তারা বেদনা বোধ করে না। লড়াই চলল অনেকক্ষণ ধরে। তারপর অত্যাধিক রক্তপাতে অবসন্ন পশুরাজ ধীরে ধীরে ধরাশয্যা গ্রহণ করল। সূর্যের আলোয় আবার ঝলসে উঠল অনেকগুলো শানিত ছুরিকা। নিষ্ঠুর আঘাতে টুকরো টুকরো হয়ে গেল সিংহের বিশাল মস্তক। সব শেষ। আহত মাসাইদের দিকে দৃষ্টিপাত করতেই চোখে পড়ল বিভৎস ক্ষত থেকে রক্ত ঝরে পড়ছে গলগল করে, কিন্তু তাদের ভ্রুক্ষেপ নেই। আমি দুজন যোদ্ধার ক্ষতস্থান সুচ্যুত দিয়ে সেলাই করে দিলাম। একজন তো কথাই বলল না, আর একজন তালুতে জিভ লাগিয়ে শব্দ করল, সাব, অর্থাৎ কি আপদ, সামান্য ব্যাপারে এত কেন? আমি বাজি ফেলে বলতে পারি যে কোনো শ্বেতাঙ্গ এই অবস্থায় পড়লে যন্ত্রণায় পাগল হয়ে যেত। মাসাই যোদ্ধাদের বর্ষা খুব শক্ত হয় না। স্রোতস্বতী নদীর ধার থেকে মাটি মেশানো লোহা দিয়ে স্থানীয় কামাররা বর্ষা তৈরি করে, কিন্তু সেই লোহাকে টেম্পার দিয়ে কঠিন করার বিদ্যা তারা আয়ত্ত করতে পারেনি। জোরে আঘাত পেলে বর্ষার ফলা বেঁকে যায়। হাঁটুর উপর রেখে অনায়াসেই এই বর্ষাফলক বাঁকিয়ে দেওয়া যায়, কিন্তু মাসাই যোদ্ধা এই বর্ষা চালিয়ে অবিশ্বাস্য দ্রুত বেগে লক্ষ্যভেদ করতে পারে। সেই আশ্চর্য ক্ষিপ্রতা চোখে না দেখলে বিশ্বাস হয় না। মাসাইদের দক্ষতার নমুনাস্বরূপ আরেকটি ঘটনার উল্লেখ করছি। এই ঘটনাটি বলার আগে আফ্রিকার লেপার্ড সম্পর্কে কয়েকটা কথা বলা দরকার। আফ্রিকার মতো ভারতের অরণ্যেও লেপার্ড আছে। বাংলায় তাকে চিতাবাঘ বলে ডাকা হয়, কিন্তু আফ্রিকার জঙ্গলে চিতা নামে যে জানোয়ার বাস করে তার দেহচর্মের সঙ্গে লেপার্ডের কিছুটা সাদৃশ্য থাকলেও দেহের গঠনে আর স্বভাব চরিত্রে চিতার সঙ্গে লেপার্ডের বিশেষ মিল নেই। চিতা এবং লেপার্ড সম্পূর্ণ ভিন্ন জানোয়ার। চিতা ভীতু প্রকৃতির জীব, লেপার্ড হিংস্র, দুর্দান্ত। যে হান্টার, জন মাইকেল প্রভৃতি খ্যাতনামা শিকারী লেপার্ডকে আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক জানোয়ার বলেছেন। সিংহের মতো বিপুল দেহ এবং প্রচণ্ড শক্তির অধিকারী না হলেও ধূর্ত লেপার্ডের বিদ্যুৎচকিত আক্রমণকে অধিকাংশ শিকারী সমীহ করে চলেন। লেপার্ডের আক্রমণের কৌশল অতি ভয়ঙ্কর। লতাপাতা ও ঘাসঝোপের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে এসে সে যখন বিদ্যুৎ বেগে শিকারীর ঘাড়ে লাফিয়ে পড়ে, তখন আক্রান্ত ব্যক্তি অধিকাংশ সময়ই হাতের অস্ত্র ব্যবহারের সুযোগ পায় না। প্রথম আক্রমণেই লেপার্ড তার সামনের দুই থাবার ধারালো নখ দিয়ে শিকারীর চোখ দুটোকে অন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে একজোড়া দাঁতালো চোয়ালের মারাত্মক দংশন চেপে বসে শিকারীর কাঁধে, আর পিছনের দুই থাবার নখগুলোর ক্ষিপ্র সঞ্চালনে ছিন্ন ভিন্ন হয়ে যায় হতভাগ্যের উদর। বিখ্যাত শিকারী যে হান্টার একবার 3 জন বর্ষাধারী মাসাই যোদ্ধার সঙ্গে একটা লেপার্ডকে অনুসরণ করেছিলেন। জন্তুটা কয়েকদিন ধরেই মাসাই পল্লীতে ছাগল মারছিল। সিংহ ক্ষুধার্ত হলেই শিকার করে, অকারণে সে প্রাণী হত্যা করে না। লেপার্ড শুধু হত্যার আনন্দেই হত্যা করে। মাসাই পল্লীর হানাদার লেপার্ড অনেকগুলো ছাগল মেরেছিল, কিন্তু একটিরও মাংস খায়নি।
বেশ কিছুক্ষণ পলাতক লেপার্ডের পদচিহ্ন ধরে খোঁজাখুঁজি করার পর একটা ঘাস জঙ্গলের মধ্যে তার সন্ধান পাওয়া গেল। পায়ের দাগ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল জন্তুটা এই ঘাসের জঙ্গলেই ঢুকেছে। তবে ঠিক কোথায় সে অবস্থান করছে সেটা অনুমান করা সহজ ছিল না। লেপার্ডের পরিবর্তে সিংহ হলে আন্দাজে কয়েকটা পাথর ঘাসঝোপের মধ্যে ছুঁড়ে দিলেই কাজ হতো। পশুরা ছুটে এসে আক্রমণ করত অথবা তার অস্তিত্ব ঘোষণা করত স্বগর্জনে। কিন্তু লেপার্ড অতিশয় ধূর্ত, গায়ে ঢিল পড়লেও সে চুপ করে থাকে। শিকারীকে তার অবস্থান নির্ণয় করতে দেয় না। ঘাস জঙ্গলের মধ্যে অনেকগুলো পাথর ছোড়া হলো, বৃথা চেষ্টা, লেপার্ডের সাড়া নেই। হান্টার জানতেন জন্তুটা আক্রমণের সুযোগ খুঁজছে। তিনি ভেবেছিলেন ক্রুদ্ধ লেপার্ডের বিদ্যুৎচকিত আক্রমণ মাসাইদের বিভ্রান্ত করে দেবে, তারা বর্ষা চালানোর সুযোগই পাবে না। কিন্তু সাহেব ভুল করেছিলেন। বর্ষাধারী মাসাই যোদ্ধার ক্ষিপ্রতা সম্পর্কে তার ধারণা ছিল খুবই অস্পষ্ট। সাহেবের নির্দেশ অনুসারে তার পিছনে দুপাশে ছড়িয়ে পড়ে তিনটি মাসাই কোমর সমান উঁচু ঘাসের ভিতর দিয়ে এগিয়ে চলল পলাতক সাপদের সন্ধানে। প্রতি পদক্ষেপেই শিকারীরা একবার থমকে দাঁড়াচ্ছিল, তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে আবার পা ফেলছিল, অতি সন্তর্পণে। ঘাস জঙ্গলটা খুব বড় নয়, কিন্তু এইভাবে চলা বড় কষ্টকর। দারুণ উত্তেজনায় স্নায়ু যেন ছিঁড়ে পড়তে চায়। আচম্বিত হান্টার সাহেবের ডান দিকে সম্মুখভাগে ঘাসের আবরণ ভেদ করে আত্মপ্রকাশ করল এবং লাফ দিল তাকে লক্ষ্য করে। সাহেব রাইফেল তোলার আগেই তার ডান দিকে দণ্ডায়মান মাসাই যোদ্ধার বর্ষা সাপদের দেহ বিদ্ধ করল। ঘাড় ও কাঁধের মাঝামাঝি জায়গায় এফোড় করে বর্ষাটা লেপার্ডকে মাটিতে গেঁথে ফেলেছিল। মুক্তিলাভের চেষ্টায় জন্তুটার কি আস্ফালন আর গর্জন, কিন্তু নিষ্ফল প্রয়াস। এমন শক্ত আলিঙ্গনে বর্ষাটা তাকে মাটির সঙ্গে গেঁথে ফেলেছিল যে প্রাণপণ চেষ্টাতেও সে অস্ত্রটাকে ঝেড়ে ফেলে উঠে আসতে পারছিল না। মাসাই যোদ্ধা কোমর থেকে সিমি, যা এক ধরনের বড় ছোড়া, খুলে লাফ মেরে এগিয়ে গেল চরম আঘাত করার জন্য। তাড়াতাড়ি তাকে থামিয়ে দিলেন হান্টার। কি সর্বনাশ! ছোড়ার কোপ মারলে অমন সুন্দর চামড়াটা নষ্ট হয়ে যাবে যে। ক্ষিপ্র হস্তে রাইফেল তুলে গুলি চালাতেই বর্ষাবিদ্ধ লেপার্ডের ভবযন্ত্রণা শেষ হয়ে গেল। মাসাইদের সাহস ও বীরত্বের কথা তো বললাম, এবার তাদের চেহারা ও অস্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে দু একটা কথা বলছি। মাসাইদের নাক, চোখ ও মুখের গড়ন সুন্দর। কেউ কেউ মনে করেন মাসাইদের দেহে রয়েছে প্রাচীন মিশরবাসীর রক্ত। চেহারার মতো মাসাইদের বর্ষাও কিছু বৈশিষ্ট্যের দাবি রাখে। মাসাইদের বর্ষার দুই দিকেই ধারালো লোহার ফলা বসানো, মাঝখানের অংশটিতে অর্থাৎ ধরার জায়গায় কাষ্ঠদণ্ড লাগানো থাকে। ওই ধরনের বর্ষা অন্যান্য জাতির নিগ্রোরা ব্যবহার করে না। যুদ্ধ বা শিকার অভিযানে যাত্রা করার সময় মাসাই যোদ্ধা মাথায় উট পাখির পালক গুঁজে দেয়। মাসাই জাতি যে কেবল হানাহানি আর মারামারি করতেই দক্ষ তা নয়, তারা অতিশয় অতিথিবৎসল এবং ভদ্র। অকারণে তারা বিদেশিদের সঙ্গে দুর্ব্যবহার করে না। গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।